নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুধু ইউনূসের অন্তর্বর্তী সরকার বাজেট পেশ করেছে, যদিও এখন তো জাতীয় সংসদ নেই বাংলাদেশের, তাই বিবৃতির মাধ্যমে বাজেট পেশ করা হয়েছে। আমি বাজেটের হিসেব নিকেশ ওসব নিয়ে কিচ্ছু বলবো। তিনটে পয়েন্ট আছে। সেই তিনটে পয়েন্ট আমার মনে হয় আমার দর্শক যারা এদেশে আছেন, বাংলাদেশেও আছেন, তারা মনে করতে পারেন যে এই বিষয়গুলো উত্থাপন করার খুব প্রয়োজন আছে। দেখুন, বেআইনি টাকা, কালো টাকা সাদা করা স্কিম অনেক দেশেই আছে, যে আপনি একটা জরিমানা দিলেন, সেই জরিমানা দিয়ে আপনার কালো টাকাকে সাদা করে দিলেন। এরা বিভিন্ন দেশের সরকার এই স্কিমটা চালু করে। তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই কালো টাকা সাদা করার একটা স্কিম এনেছে। আপনারা বলতে পারেন আপনার আপত্তি কেন, আপনাদের দেশে কি নেই? আমার বক্তব্য, আমার আপত্তি অন্য কারণে। দেখুন, অন্তর্বর্তী সরকারের আমচা চামচা বেলচা সবাই বলে কি শেখ হাসিনার 15 বছরের আমলে লুট হয়েছে, সব অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার দেয়। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে জীর্ণ করে দিয়েছেন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা ইত্যাদি ইত্যাদি। বিদেশে প্রভূত সম্পত্তি ক্রয় করেছেন, আমরা শুনেছি। কিন্তু গত 5ই অগাস্টের পরবর্তীকালে অন্তর্বর্তী সরকার ইউনূসের আছে। ইউনূস তো একেবারে সততার মূর্ত প্রতীক। তাহলে এই কমাসে কালো টাকাগুলো কারা একাট্টা করলো? অবশ্যই ইউনূসের উপদেষ্টাদের সাঙ্গপাঙ্গরা, উপদেষ্টারা, তাদের এপিএসরা, সমন্বয়করা, ছাত্র নেতারা তোলাবাজি করে, মববাজি করে, চমকে দমকে হুমকি দিয়ে বাটপারি করে, ইউনূস বাটপার আর ওর সঙ্গী সাথীরাও বাটপার হবে। মিলছে আমার কথা? আমি কি বলেছিলাম? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূস। বাটপারি ওর রক্তে, যার রক্তে বাটপারি সে তো বাটপারি করবেই, এবং সাঙ্গপাঙ্গরা বাটপারি করছে। তাই হিউজ কালো টাকা তারা একজোট করেছে। সেই কালো টাকাকে সাদা করার কৌশল বাঁধতে দিল ইউনূস। 100 কোটি টাকা কেউ যদি বেআইনি ভাবে রোজগার করে, তার ধরুন 20 কোটি টাকা দিয়ে 80 কোটি টাকা সাদা করে নিল। 1, 2, প্রত্যেক দেশেরই কর কাঠামোয় নানা রকম স্ল্যাব থাকে। কত অবধি কর, কত অবধি আয় করমুক্ত ইত্যাদি ইত্যাদি। তা বাংলাদেশে ওই যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে সাধারণ মানুষকে যে কর দিতে হবে, মানে যতটা আয় হলে করের আওতায় পড়বে, তার থেকে আরো 25,000 টাকা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ তাদের করমুক্ত আয় সাধারণ মানুষের থেকে বেশি। তাহলে এই জুলাই বিপ্লবী কারা, কে নির্ধারণ করবে? কোন মেকানিজম হয়েছে? বাংলাদেশে তো অনেকেই জুলাই গণ অভ্যুত্থানে সামিল হয়েছিলেন, সাধারণ মানুষও হয়েছে। তাহলে সবার কেউ সুযোগ সুবিধা পাবেন নাকি ইউনূসের চামচারা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাতারা, জাতীয় নাগরিক পার্টির এইসব নেতারা এই সুবিধাটুকু পাবে? 3, আর একটা মারাত্মক কথা বলেছি ইউনূস। আমরা কি বলি? আমাদের হচ্ছে আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি। আমরা সবসময় বলি যে স্বদেশে জিনিস ক্রয় করো। প্রধানমন্ত্রীও বলেছেন যে এমন ভাবে আত্মনির্ভর হতে হবে, তাহলে ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রি উৎসাহ পাবে। ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রির তৈরি করা পণ্য দেশের বাজারে আসলে মানুষ কিনবে। ইউনূস বলছে উল্টো কথা। দেশে তৈরি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, মোবাইল, সেটা কিনতে বাংলাদেশের মানুষকে বেশি পয়সা গুনতে হবে, আর বিদেশের পণ্য কিনলে কম পয়সা গুনতে হবে। কি বলেছিলাম? বিদেশি শক্তির দালাল এরা। কোন আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন মানুষ যিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, অবৈধভাবে এসেছেন, তারা বাজেট করছে, সেখানে দেশি পণ্য কিনতে গেলে বেশি পয়সা দিতে হবে, আর বিদেশি পণ্য কিনতে গেলে আপনাকে কম পয়সা দিতে হবে। বাহ,
চমৎকার। এই না হলে ইউনুস, তবে ইউনুসের ভান্ডা ফোর করে দিয়েছে একটা বিদেশি সংবাদ মাধ্যম, সেটা হচ্ছে সানডে গার্ডিয়ান। তারা কি বলেছে আমি আপনাদের পড়ে শোনাবো। মানে আমি যে শিরোনামটা দিয়েছি না, যে ইউনুসকে ন্যাংটো করে দিয়েছে, ঠিক সেরকমই। 1 জুন সানডে গার্ডিয়ানের অপেট পেজে একটা আর্টিকেল বেরিয়েছে, তার শিরোনাম হচ্ছে মেল্ট ডাউন ইন বাংলাদেশ গেনিং স্পিড। লিখেছেন এমডি নালাপাত। কি লিখছেন তিনি, আমি তার লেখা থেকেই আপনাদের কিছুটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ has in effect become a captive of extremists who use the standing within much of the international community of Yunus to camouflage and to whitewash the atrocities they are doing, not least amongst the shrinking Hindu and Christian minorities of the country. Of course, the present rulers of Bangladesh have managed to influence enough whispers and courtiers in the councils of the powerful in multiple countries to back them, despite what is happening in plain sight to minorities in the country. ইউনুস তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে খুব ভালোবাসে, কখনো আল জাজিরা, কখনো নিউ ইয়র্ক টাইমস, কখনো আমাদের হিন্দু, কত সাক্ষাৎকার দিয়েছে তার ইয়ত্তা নেই, মানে মসনদে বসার পর বিবিসি। কিন্তু ইউনুসকে ন্যাংটো করে ছেড়ে দিয়েছে এই প্রতিবেদনটি। ইউনুসের পক্ষ থেকে এই প্রতিবেদনকে সত্যতা নিয়ে প্রশ্ন করে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত, এর সঙ্গে নাকি বাস্তবের কোনো মিল নেই। আসলে ইউনুস তো বাংলাদেশের অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যমকে পাত্তাই দেয় না। যখনও বাইরে ছিল, বাংলাদেশের কোন সাংবাদিক ওকে ফোন করে কথা বলতে পারত? এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর একবার প্রথম আলোকে দিয়েছে, একবার বিবিসি বাংলাকে দিয়েছে, একটা মতিউর রহমান চৌধুরীর একটা কাগজ আছে নিউ এজ, তাকে দিয়েছে। কিন্তু ওর নজর হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যম, যাতে ওর ইমেজ টিমেজ খুব ভালো হয়। পোলা পোলা কাল নেই, অবিশ্রান্ত মিথ্যা কথা বলে, বলে এভরিথিং ইজ আঙ্কি ডোরি, নোবডি শুড ওরি। বাংলাদেশ এগিয়ে চলেছে, এন্ড সিচুয়েশন ইজ প্রেগনেন্ট উইথ পসিবিলিটি, সব বলে ইউনুস। কিন্তু ওর ভান্ডাটা ফোর করে দিয়েছে। তারপরে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে ও ইমানুয়েল মাকারের লাইনটা নিয়েছে, যেমন মরিন লাপাকে ইমানুয়েল মাকর পরবর্তী ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছেন, এবং সেই লাইনটাই ইউনুস নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এবং একই সঙ্গে দেখুন, এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা না থাকতে পারেন, আওয়ামী লীগের হাসিনা ঘনিষ্ঠ নেতারা দেশে না থাকতে পারেন, কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে, নিচের তলায় আওয়ামী লীগের কর্মীরা একটা হচ্ছেন, এবং তাদের দল নিষিদ্ধ হয়েছে কি আছে, তারা কোনো না কোনো ফর্মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক যেভাবে পাকিস্তানে ইমরান খানের দলের লোকজন ইন্ডিপেন্ডেন্ট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, ইন্ডিপেন্ডেন্ট ব্লকই তো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ, তারা যাতে ক্ষমতায় আসতে না পারে, রাওয়ালপিন্ডি সেনারা এবং ইসলামাবাদের জুজুদান পক্ষ শাহবাজ শরীফ এবং জারদারির দল হাত মিলিয়ে একটা দুর্বল কোয়ালিশন সরকার গঠন করেছে। আমরা আজকে খবরের কাগজে খবর বেরিয়েছে যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাক রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দরে 1 ঘন্টা গোপন রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কেন? পাক রাষ্ট্রদূত বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিমানবন্দরের অধিকর্তার সঙ্গে কেন রুদ্ধদ্বার বৈঠক করবে? চলি কে পিছে কেয়া হ্যায়? দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের মতলবটা কি? আমাদের আন্দাজ আছে মতলবটা কি।
বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ চালাবে পাকিস্তানের জঙ্গিরা। যেমন হাফিজ সঈদের ঘনিষ্ঠ দুজন বলেছে না যে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে তারা যুক্ত ছিল। অনেক র্যাডিক্যাল আউটফিট, ডিপ স্টেট সবাই যুক্ত ছিল এবং ইউনূস ছিল এর মাস্টার মাইন্ড। ও রিসোর্স মোবিলাইজ করেছে। দেখুন, শেখ হাসিনার পতনের দায় তো শেখ হাসিনা এড়াতে পারেন না। তিনি মৌলবাদের বিরুদ্ধে যতটা ব্যবস্থা নেওয়ার দরকার নেননি, তিনি কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছিলেন। তিনি ওয়াজ মাহফিলকে উৎসাহিত করেছেন, তিনি মডেল মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য করেছেন। তিনি যদি মৌলবাদীদের মাথা গড়িয়ে দিতেন তাহলে কিন্তু মৌলবাদীদের এই আস্ফালন বাংলাদেশের রাজপথে দেখা যেত না, তারা ঘরে ঢুকে থাকতো। কিন্তু হাসিনা কম্প্রোমাইজ করেছিলেন, কিছু ক্ষেত্রে তোষামত করেছিলেন, তার ফল ভুগতে হয়েছে তাকে। এই প্রতিবেদনে আরেক মারাত্মক কথা বলা হয়েছে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। কি লিখছেন প্রতিবেদক বা কালামিস্ট? The regime in office has allowed itself to become subservient to the Pakistan army, which is in effective control of that other country, which has been stricken by an overload of extremists at the upper rungs of power. আমরা কি বলেছি যে ইউনূস পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে, কারণ ইউনূসের সমর্থক কুল, ধরুন জামাত, ওদেরই তো শাখা সংগঠন ছিল আল শামস আল বাদার। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পাক সেনার সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের খুন করেছিল, মাতৃশক্তিকে লাঞ্ছনা করেছিল, তাদের সম্ভ্রম নিয়ে খেলা করেছিল। ইউনূসের পিছনের শক্তি তো এরা, তা এরা সাবসার্ভিয়েন্ট হবে না পাকিস্তান আর্মির কাছে? সেই জন্য তো পাকিস্তানের আইএসআই এর কর্তারা বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন, রেড কার্পেট বিছিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। লালমনিরহাটে আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে আইএসআই এর কর্তারা বৈঠক করেন। লালমনিরহাটের পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে কিভাবে আবার পুনর্গঠন করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা হয়। এবং পাক বিদেশ মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ইশাক দার যখন ভারত পাক সংঘর্ষ চলছে তখন তার কাউন্টার পার্ট তৌহিদ হোসেনকে ফোন করে কি বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর উচিত ভারতের সঙ্গে পাকিস্তানের এই সংঘর্ষের আবহে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এবং উত্তর পূর্বে আক্রমণ করা। এটা পাকিস্তানের স্টান্স, ইউনূসেরও স্টান্স, দুটো এক জায়গায় হয়েছে। এবং পাকিস্তান আর্মি বোধহয় বকলমে বাংলাদেশের আর্মিকে চালায়। এত মাখামাখি একটা দুর্বৃত্তের রাষ্ট্রের সঙ্গে। যে অভিযোগগুলো আমরা করছিলাম যে সানডে গার্ডিয়ানের এই অপেডে, সেটাই উঠে এসছে, এটাই বাস্তব। ইউনূস পাকিস্তানের কোলে উঠে পড়েছে এবং যে কোনো মূল্যেও পাকিস্তানকে আলিঙ্গন করতে চায়, নইলে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পাল্টানো হয়েছে। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন মুক্তিযোদ্ধা নন, তারা মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি। যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ঘোষণা করলেন ৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে, তারপরের দিন তাকে অ্যারেস্ট করে করাচি নিয়ে যাওয়া হলো। 10 মাস তিনি পাকিস্তানের জেলে ছিলেন। প্রবাসী সরকার বাংলাদেশের হলো, তাজউদ্দিন, নজরুল ইসলাম সবাই ছিলেন। তারা মুক্তিযোদ্ধা নয়, তারা মুক্তিযোদ্ধার সহযোগী শক্তি। তো স্বাধীন বাংলাদেশ গঠনের ডাকটা কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধা নন, সহযোগী শক্তি। চমৎকার। আর ইউনূস তখন বিদেশে ছিলেন, পড়াশোনা করতেন। কেউ বলতে পারে ইউনূস মুক্তিযুদ্ধের সময় কোন সদর্থক ভূমিকা নিয়েছে? তিনি উপদেষ্টা হওয়ার পর প্রথমবার ঢাকার শহীদ মিনার, সাভারের স্মৃতিসৌধ দেখেছিলেন,
85 বছর বয়সে। এই হচ্ছে ইউনূস। কোনো মাটির টান নেই বাংলাদেশের প্রতি। যে লোকের দেশের মাটির প্রতি টান নেই সে তো দেশকে বেচে দেবে। ওর উপদেষ্টাদের অনেকে বিদেশি নাগরিক। 18 কোটি বাংলাদেশির ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত নয়। তারা শুধু আখের গোছাবে, এলোমেলো হলেই তারা লুটে পুটে খাবে। এটাই বাংলাদেশি হচ্ছে। ইউনূসকে ন্যাংটো করে ছেড়ে দিয়েছে সানডে গার্ডিয়ান। এটাই হচ্ছে ইউনূস। ও যে কথাগুলো বলে সেগুলো মিথ্যা, নির্জলা মিথ্যা, মানুষকে বিভ্রান্ত করার জন্য। ও হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন র্যাকেটিয়ার। কিভাবে বাংলাদেশের সম্পদ লুট করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে টুপি দিয়ে বিদেশে অর্থ পাচার করা যায়, ইউনূসের থেকে ভালো কেউ জানে না। ও বড় সেলসম্যান। মিথ্যা কথাকে কিভাবে বেচতে হয়, কিভাবে বিশ্বাসযোগ্য ভাবে ফোলা ফোলা গাল নিয়ে বলতে হয়, ইউনূস হচ্ছে তার সব থেকে বড় দৃষ্টান্ত। এটাই বাংলাদেশের অবস্থা। দুর্ভাগ্য বাংলাদেশের। যারা বলছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নন, তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষ আর কি প্রত্যাশা করতে পারেন? বৃত্ত তো সম্পূর্ণ হয়ে গেছে। এবার ইউনূসকে কিভাবে বাংলাদেশের মানুষ বিদায় করবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে। এক এক দিন চলে যাচ্ছে, বাংলাদেশ এক এক বছর করে পিছিয়ে যাচ্ছে। এই বাস্তব সত্যটাকে মেনে নেওয়াই ভালো। ভারতীয় সংবাদ মাধ্যমের উপর গালমন্দ করে কোনো লাভ নেই। আমরা সত্যিটা বলবো। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় চাই, কিন্তু দুর্বৃত্ত, দুষ্কৃতি পরিচালিত এবং সমর্থিত ইউনূস সরকারকে আমরা কোনোভাবে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেব না। এই বার্তাটা পরিষ্কার করে বলা আরো একবার প্রয়োজন। এবং মোদি ডক্ট্রিন হচ্ছে এটাই, বাংলাদেশের মাটি থেকে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভারতে হামলা চালায় বা হামলার পরিকল্পনা করে, তাহলে সেই সন্ত্রাসী গোষ্ঠী এবং সেই সন্ত্রাসী গোষ্ঠীর মদতদাতা দেশ ভারতের সার্বভৌমত্বের উপর হামলা করেছে বলে আমরা ধরে নেব, এবং প্রত্যুত্তর সামরিকভাবেই হবে। এটাই আমাদের নতুন নীতি।